ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী মামলায় ফের সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে 4 মামলার সব আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই বিচার কাজ চলবে। আজ এই মামলায় 2 জন জুলাই যোদ্ধা এবং একজন শহীদের মা সাক্ষ্য দেবেন। আসামির বিরুদ্ধে 5 জন এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন। সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন। শুনানিতে মামলার রাজসাক্ষী এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপিকে আদালতে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা এবং আশুলিয়ার কোনাবাড়িতে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলাগুলোর শুনানিও ট্রাইব্যুনাল 1-এ হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার আরও খবর জানাবো দর্শক। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং যার আদালতে কাউকে তোলা হবে কিনা, কি তথ্য রয়েছে মামলার বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি কার্যক্রম। যে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলা হয় যার নেতৃত্বেই ছাত্র জনতার জুলাই যে হত্যার যে দমন হয়েছিল, সেই ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটা আজকে 4র্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য 2 জন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও পরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী হয়েছেন এবং বেলা 10:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তিনি এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা, সেখানে তাকে রাখা হয়েছে। আমরা যদিও আগে জানতে পেরেছিলাম যে আজকে এই মামলায় 3 জন সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তবে এখন যে আজকের যে সাক্ষীদের তালিকা, সেইখানে 4 জনের নাম রয়েছে। হয়তো আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী, তারও সাক্ষ্য দেওয়ার হয়তো সম্ভাবনা রয়েছে। এর আগে 2 জন জুলাই আন্দোলনে যে 2 জন আহত তরুণ, এছাড়াও একজন জুলাই শহীদের মা, যিনি আশুলিয়ায় শহীদ হয়েছিলেন, তার মাও এখানে আজকে সাক্ষ্য দেবেন। সব মিলে এই সাক্ষ্য গ্রহণ হয়তো বেলা 11:30টার পরে শুরু হবে। এরই মধ্যে প্রসিকিউশনের পক্ষের যে আইনজীবী, তারা সবাই আদালতে পৌঁছেছেন এবং রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আমির হোসেন, তিনিও আদালতে হাজির হয়েছেন। তো আমরা যতটুকু জানি হয়তো 11:30 থেকে শুনানি শুরু হবে। এর পাশাপাশি যে অন্য মামলাগুলোর কথা আপনি বললেন, যে যাত্রাবাড়িতে যে জুলাই অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা এবং আশুলিয়ার কোনাবাড়ি, সেই ঘটনায় যে 4টি আলাদা আলাদা মামলা রয়েছে, সেই মামলার গ্রেপ্তার আসামিদেরও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সেই মামলাগুলোতেও আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হবে। তো লাবণী, এখন পর্যন্ত যে মেসেজটা হচ্ছে, হয়তো আর 8 ঘন্টার মধ্যে এই বিচার কার্যক্রম শুরু হবে এবং প্রথম সাক্ষী কে হচ্ছেন আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী, তিনি হচ্ছেন সাক্ষী দিবেন, না অন্য যারা সাক্ষী রয়েছেন তাদের মধ্য থেকে কে দিবেন সাক্ষী, সেই বিষয়গুলো আমরা বিচার কাজ শুরু হলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং সেটার জন্য আমাদের পরবর্তী সংবাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই বিচার কার্যক্রম শুরু হওয়ার পর আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষ 5 নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি। এজন্য তাদের দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি। এতে বলা হয়, 6 আগস্ট এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে আলাদা করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। এরপর সেই নোটিশের জবাব দিয়েছেন তারা। গেল 5 আগস্ট তাদের কক্সবাজার সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচিত হয়। পরদিন 6 আগস্ট তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে। আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। খসড়ায় একটি সংসদের মেয়াদ শেষ হলে বা কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। কোনো প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দেয়া হবে তারও পরিপূর্ণ রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়াও সনদে রয়েছে কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা সহ গতকাল শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে সমন্বিত খসড়া পাঠানো হয়। এতে সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা চলছে। বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে। সাদা পাথরের পর এবার প্রকাশ্যে পাথর লুট হচ্ছে সিলেটের জৈন্তাপুরের রাংপানি এলাকায়। এলাকার লোকজন জানান প্রকাশ্যে নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে তারা। পর্যটকরা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরা। এদিকে প্রশাসন জানিয়েছে পাথর আর প্রকৃতি রক্ষায় সব চেষ্টা করে যাচ্ছেন তারা। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। সিলেটের অন্যতম সুন্দর এলাকা জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি। পাথরের উপর পানির স্রোত আর পাহাড় সবুজের মিলন মেলা দেখার জায়গা রাংপানি। এলাকার লোকজন জানান সাদা পাথর আর জাফলং রক্ষায় যখন সবাই ব্যস্ত তখন ছোট নৌকা করে রাংপানি থেকে পাথর নিয়ে যাচ্ছে কিছু লোক। পাথর নিয়ে যাওয়ার সময় পর্যটক বা পরিবেশ কর্মীদের কেউ প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরা। ভিডিও করব এটা দেখি কি দিয়েছে ভিডিও না করো দিলাম আমরা গুলো দিই তুমি না করো দিলাম আমার ভিডিও না ভিডিও করতে মাইছে ইয়া না এগুলো গেলে কথা আছে না ভিডিও হলো পর্যটকদের অভিযোগ এই লুটের দায়ে প্রশাসনের দুর্বলতা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব। দেশটা হচ্ছে ধ্বংস করে একটা ভালো হচ্ছে একটা দেশ সাদা পাথর জাফলং এগুলো তো টোটালি এখন শেষ। বর্তমানে হচ্ছে রানাপিং হ্যাঁ রাংপানির যে এলাকাটা ওইদিকে এখন অনেক পাথর আছে বাট প্রশাসনে যদি এইগুলা ঠিক না করে বা টাইট না হয় সব পাথর লুটপাট হয়েছে। ছোটো পাথর সবগুলো লুট হয়ে গেছে, যেগুলো আছে বড় এবং ম্যাক্সিমাম ইন্ডিয়া সীমান্তে। তো এখানে প্রশাসন সরকার কিছুই নাই, কোনো পাহারা নাই, কিছু নাই। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে পাথর এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় তারা সব চেষ্টা করছেন। এরই মধ্যে সীমান্ত এলাকায় বিজিবির সহায়তাও চাওয়া হয়েছে। নৌপথে যেতে যায় সেটার জন্য আমরা বিজিবির ওখানে একদম নিয়ারেস্ট হচ্ছে আপনার মানে বিজিবি ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্পের আওতাধীন নিলে ওনাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে আর কি। এবং ক্যাম্প কমান্ডার আমাদেরকে নিশ্চিত করেছে, আমি গতকাল রাতেও কথা বলেছি, আমাকে নিশ্চিত করেছে যে এখানে কোনো পাথর লুটের ঘটনা এখন হচ্ছে না। যেটা হয়েছিল সেটা অনেক আগে, এখন হচ্ছে না। পরিবেশ কর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন যে কোনো প্রাকৃতিক সম্পদকে সমানভাবে গুরুত্ব দিয়ে রক্ষা করা দরকার। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট। সাদা পাথরের পর এবার সিলেটের জৈন্তাপুরের রাংপানি এলাকার পাথর প্রকাশ্যে লুট করছে লুটেরা। পর্যটকরা প্রতিবাদ করলেই তারা ক্ষিপ্ত হচ্ছে। দর্শক, এ নিয়ে সেখানকার এই মুহূর্তের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। সাকিব, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং জানাছিলাম যে রাংপানি এলাকার পাথর প্রকাশ্যে লুট হচ্ছে। এর মধ্যে সাদা পাথর লুটের ঘটনাটি এতটাই আলোচিত, এর মধ্যে যারা আবার লুট করছে রাংপানিতে, এই পুরো বিষয় নিয়ে প্রশাসন কি আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন এবং তারা কি কোনো তথ্য জানিয়েছে কিনা আপনাকে জানাবেন। বিস্তারিত কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। খুবই দুঃখজনক হলে সত্য যে আমি গতকালকে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি লাবণী তিনি আমাকে জানিয়েছিলেন যে আসলে তারা সব চেষ্টাই করছেন যে সিলেটের যে কয়েকটি পর্যটন স্পট গুলো আছে সেই স্পট গুলোকে রক্ষা করা। কিন্তু আজকেও সেই রাংপানিতে এবং ভয়ানক ভাবে পাথর উত্তোলন হচ্ছে, মাটি খুঁড়ে খুঁড়ে পাথর ভেঙে ভেঙে কিন্তু আজকে আমরা খবর পেয়েছি সেই জায়গার পাথর লুট করা হচ্ছে এবং সেটি প্রকাশও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি যে প্রশাসন সেখানে গিয়ে কোনো ধরনের কার্যক্রম চালিয়েছে। এটা খুবই হতাশজনক, দুঃখজনক। কারণ এইভাবে যদি দায়সারা একটা কার্যক্রম বা সারা দেন
প্রশাসনের লোকজন, তাহলে কিন্তু সিলেটের যে প্রাণ প্রকৃতি সেটা রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক বড়সড় আয়োজন করেও কিন্তু সিলেটে যে বুড়াগঞ্জের সাদা পাথর সেগুলিকে রক্ষা করার চেষ্টা করছেন। তবে শুধু সাদা পাথর বা জাফলং রক্ষা করলে হবে না, পুরো সিলেট কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। মনে রাখতে হবে, যদি আমরা একটাকে গুরুত্ব দিতে যাই, অন্যগুলো ছেড়ে দেই, তাহলে কিন্তু সিলেটের বাকি যে পর্যটন স্পট গুলো আছে, রাংপানি, উৎমাচড়া, তুরুংচূড়া, হামহাম, বিছানা কান্দি সহ আরো কয়েকটি আছে, সেগুলো কিন্তু লুটপাটের শিকার হয়ে যাবে। এই আমরা দেখেছি আজকেও কিন্তু নৌকা ভরে ভরে মাটি খুঁড়ে খুঁড়ে পাথর নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে প্রশাসনের কেউ ছিল না। বলা হয়েছিল আমাদেরকে গতকালকে উপজেলা প্রশাসন থেকে যে তারা বিজিবি সহায়তা চেয়েছেন, সেখানে আমরা বিজিবির কোনো কর্মকর্তাকেও সেখানে দেখিনি। পরিবেশ কর্মীরা বলছেন যে আসলে এইভাবে যদি খুব দুর্বলভাবে কার্যক্রম চালানো হয়, তাহলে কিন্তু সিলেটের প্রাণ প্রকৃতি বা পর্যটন শিল্প সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে কতটা দায়সারা কার্যক্রম হচ্ছে, যে সিলেটে একটি মামলা হয়েছে, সে মামলা প্রায় 2000 জন মানুষকে আসামি করা হয়েছে, তার সাক্ষী রাখা হয়েছে গণমাধ্যমকে। সেখানে উপজেলা প্রশাসন নেই, সেখানে পুলিশ প্রশাসন নেই, ভূমি প্রশাসনের যারা আছেন তারাও কিন্তু নেই, টুরিস্ট পুলিশের কেউ সেখানে সাক্ষী হিসাবে হননি। অথচ বারবারই বলা হয় জেলা প্রশাসন থেকে, যখনই সাংবাদিকরা প্রশ্ন করে থাকেন যে আপনারা কি কার্যক্রম করছেন, তারা বলেন যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি, পর্যটন রক্ষায়, পাথর লুটকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। তারা যদি প্রতিনিয়ত করেই থাকেন, নিশ্চয়ই তাদের কাছে ফুটেজ আছে, ছবি আছে, অভিযানের সেই কার্যক্রমের প্রতিবেদন তাদের কাছে আছে, সেগুলো তারা উপস্থাপন করতে পারতেন। বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন এটা আসলে খুবই দুঃখজনক যে এইভাবে একটা মামলা করাটা আসলে সেই মামলাটা তত শক্ত হয় না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে, কোনো সংশ্লিষ্ট সাক্ষীকে, রাজসাক্ষীকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়। একটা বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে প্রাণ প্রকৃতি গুলো আছে সেগুলো রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি করা হচ্ছে, সেই তদন্ত কমিটি এখন পর্যন্ত আমাদেরকে কোনো কত পরিমাণ, কত কোটি টাকা, আমরা জানি যে কয়েকশো কোটি টাকার পাথর কিন্তু সিলেটে লুটপাট হয়েছে, কত তারা এখনো নির্দিষ্ট পরিমাণ এখনো পর্যন্ত আমাদেরকে জানান নাই। মিঠু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, এবং আপনি যে তদন্ত কমিটির কথা বলছিলেন, নিশ্চয়ই তদন্ত কমিটি এই বিষয়টি সুষ্ঠু পদক্ষেপ নেবে এবং এর একটি আশু সমাধান নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবারের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে আজ সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে প্রাত্যহিক কাজে নেমে দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর জেরে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। শনিবার দিবাগত রাতে রাজধানীর পান্থপথে এক বেসরকারি হাসপাতালে ফারুকীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যেয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, রাত 12:30টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে করা কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, একটি কর্মশালায় অংশ নিতে কক্সবাজারে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী। কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। পরে রাত 10টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে উপদেষ্টাকে ঢাকায় আনা হয়। পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে, অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই এবং খুব গুরুতর কোনো কিছু হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা যা দেখেছেন, আমরা যেটা দেখলাম তাতে আমরা আশা করছি যে উনি শঙ্কামুক্ত ইনশাল্লাহ। রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি সড়কে যানজট কমাতে 4 রাস্তার মোড়ের এক পাশ বন্ধ করে ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক বিভাগের এমন সিদ্ধান্তে যানজট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ডাইভার্ট করে দেয়া সড়ক ব্যবহারকারীরা বলছেন, ইউটার্নগুলো প্রশস্ত না হওয়ায় সমস্যা এবং ভোগান্তি দুটোই আরও বেড়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর মগবাজার 4 রাস্তার মোড়ের একটি সড়ক বন্ধ করে ডাইভার্ট করে দেয়া হয়েছে ইস্কাটনের দিকে। ফলে চৌরাস্তার যানজট কমলেও সেই ভোগান্তি কয়েকগুণ বেড়েছে ইউটার্ন যেখানে নেওয়া হয় সেই এলাকায়। রাস্তা প্রশস্ত না হওয়ায় এতে সময় যাচ্ছে কয়েকগুণ বেশি। ডাইভার্টটা বন্ধ করার পরিবর্তে ওই দিক দিয়ে জামটা একটু বেড়ে গেছে, যার জন্য উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। ইউটার্ন নিয়ে আসতে হয়, এখানে এসে আবার এই সিঙ্গেলে বসে থাকা লাগে। আমরা তো রোগী নিয়ে ধরেন, আমাদের রোগী একটা টাইম দেয় 10 মিনিট 5 মিনিট। এদিকে রাস্তা বাংলা মোটর দিয়ে জ্যাম থাকে, এদিকে রাস্তা হচ্ছে আপনার একবার হলি ফ্যামিলি বা কেন যে কি বলবো পদমতি ভিতরে বাসা দিয়ে জ্যাম থাকে। বিজয় সরণি এলাকার চিত্র একই রকম। এখান থেকে বাম পাশে যেতে চাওয়া গাড়িগুলো ফার্মগেট পুলিশ বক্সের সামনে থেকে ইউটার্ন করতে সময় লাগছে কয়েকগুণ। ভোগান্তি আর সময়ের অপচয় যেন বেড়েছে এমন সিদ্ধান্তে। এখানে আগে যেমন সিঙ্গেলে বসে থাকতাম, ওখানে না বসে ওই সামনে গিয়ে আমাদের যখন একটু রাস্তাঘাট অফিস টাইম হয় তখন আমাদের ঘুরতে সময় লাগে অনেক। ইউটার্নের জায়গাটা একটু পর্যাপ্ত দরকার ছিল, ইউটার্নটা মোটামুটি ছোট। রাস্তাটা একটু বড় করে দিলে গাড়িগুলি পাস হতে সুবিধা হয়। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে পান্থকুঞ্জের দিক দিয়ে সরাসরি চলে যাওয়া যেত ইস্টার্ন প্লাজার দিকে। সেই সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যানবাহনগুলো কখনো বাংলা মোটর আবার কখনো হোটেল শেরাটন থেকে ইউটার্ন নিতে হচ্ছে। এতে ওই দুই স্থানে তৈরি হচ্ছে যানজটের। সড়ক ব্যবহারকারীরা বলছেন, রাস্তা ডাইভার্ট করার আগে এই সড়ক পার হতে 10 মিনিট সময় লাগতো, এখন 20 মিনিট থেকে আধা ঘন্টারও বেশি সময় লাগে। হাতের বলে যে রোডটা প্রচুর গাড়ি যানবাহন চলে, কিন্তু অন গাড়িগুলো ওদিকে ঘুরে এদিকে ঘুরে পুরো জাম লেগে যায়। যে জায়গায় আমাদের 5 থেকে 10 মিনিট লাগতো ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। এক একটা সিগন্যালের বন্ধ যে করছে ওই সব জায়গায়। সুনির্দিষ্ট পরিকল্পনা যদি থেকেই থাকে তাহলে এই মানুষগুলো যে এখানে নামবে, যাদের অফিস আরো সামনে বা যারা দৈনিক মজুরি করতেছে না, তারা কিভাবে যাবেন? এসব নিয়ে উল্টো কথা বলছে পুলিশ। মগবাজার মোড়ে দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তার দাবি, তাদের উদ্যোগে যানজট কমেছে। বিজয় সরণি যেটা করা হয়েছে সেগুলো সব গাড়িগুলো ফ্লাইওভার হয়ে বাম লেফট লেন হয়ে ইউটার্ন করে বিজয় সরণিতে চলে যায়। যার ধরুন দক্ষিণে আমরা তাদের দুইটা টানতে হয়, তিনটাই টানতে হয়, একটা বন্ধ থাকে। এই কয়েকটা প্রজেক্ট আমাদের খুবই উপকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এমন উদ্যোগ সফল হবে না। যানজট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে মাত্র। এক্সপার্টের মাধ্যমে যদি একটু সিমুলেশন করে সিচুয়েশনটা বোঝার সুযোগ হয় যে যানজটটা কি আমার নিরসন হচ্ছে নাকি সে এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে, এই দুটি মাধ্যমে কিন্তু দেখা যাবে যে এই মেথডটাকে আরও বেশি কার্যকরভাবে আমরা এই বাংলাদেশে বা ঢাকা শহরে বেসিক্যালি বড় ইন্টারসেকশনগুলোতে ব্যবহার করতে পারি। ট্রাফিক বিভাগের এমন পরিকল্পনায় যানজটের ভোগান্তিতে কোনো পরিবর্তন হয়নি, বরং বেড়েছে কয়েক গুণ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। যানজট কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি সড়ক ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। দর্শকে নিয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং যেমনটি দেখলাম যে রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি সড়কে ইউটার্নের ব্যবস্থা ট্রাফিক পুলিশের তরফ থেকে করা হয়েছে, কিন্তু ভোগান্তি উল্টো নাকি বেড়েই গেছে। যারা চলাচলকারী রয়েছেন তারা বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন এবং আসলেই কি যানজট নিয়ন্ত্রণে এসেছে কিনা? আপনি জানেন যে মগবাজার যে চৌরাস্তাটি রয়েছে এটি আসলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ততম সড়ক। এখানকার যে 4 রাস্তার মোড় রয়েছে, 4 রাস্তার মোড়ে আসলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। সেই যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা একটি রাস্তাকে তারা আসলে ভিন্ন দিকে ঘুরিয়ে অর্থাৎ ডাইভার্ট করে দিয়েছেন। কাকরাইল মোড় থেকে যে রাস্তাটি মগবাজার হয়ে হাতিরঝিল যাওয়া যায় সেই রাস্তাটি আসলে ডাইভার্ট করে ইস্কাটনের দিকে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো ইস্কাটনের দিকে গিয়ে ব্রিজের ঠিক নিচে দিয়ে ঘুরে আবার ফিরে আসছে এবং আবার এসে একই সিগন্যালে দাঁড়াচ্ছে এবং ঘুরে তারপর তারা হাতিরঝিলের দিকে যাচ্ছে। যারাই রাস্তাটি ব্যবহার করছেন তারা বারবার বলছেন যে আগে যেখানে একটি সিগন্যালের জন্য তাদের 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হতো, এখন এই ডাইভার্ট করে দেওয়ার কারণে ইস্কাটন থেকে যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্ন থেকে শুধুমাত্র ঘুরে আসার জন্য তাদের সেখানে 10 থেকে 15 মিনিট সময় পেয়ে হচ্ছে। পাশাপাশি ইউটার্ন থেকে ঘুরে এসে তারা যখন আবার সেই মোড়ে দাঁড়াচ্ছেন সেখানেও আসলে তাদের 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হচ্ছে। তারা যেটি বোঝাতে চেয়েছেন আমাদের সেটি হচ্ছে যে আগে 20 মিনিট সর্বোচ্চ অপেক্ষা করতে হতো কোনো একটা সিগন্যালে, কিন্তু এখন
ইউটার্ন করে দেওয়ার কারণে সেখানে প্রায় আধা ঘন্টা কোনো ক্ষেত্রে 40 থেকে 50 মিনিট তাদের অপেক্ষা করতে হচ্ছে। মূলত হচ্ছে মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ যেটি বারবার চেষ্টা করছে যে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণের জন্য, সেই বিষয়টি আসলে কতটা কার্যকর হয়েছে সেই বিষয়টি কার্যকরতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে আসলে তারা এই বিষয়টি কার্যকর হয়নি। যেভাবে তারা চেয়েছিলেন যে ডাইভার্ট করে দেওয়ার কারণে গাড়িগুলো নির্বিঘ্নে চলে যাবে এবং ইউটার্ন থেকে ঘুরে আবার নির্বিঘ্নে তারা চলে যেতে পারবেন, সেই যে নির্বিঘ্নের যে বিষয়টি সেই বিষয়টি এখানে আসলে অনুপস্থিত রয়েছে। ফলে যে যানজটের জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি মূলত আসলে কার্যকর হয়নি বলে তারা আসলে এখানে অভিযোগ করছেন। লাবণী। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে যানজট কমাতে রাজধানী গুরুত্বপূর্ণ 3টি সড়ক ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। এ বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলেন। খেলাধুলা, আঁকা, গল্প লেখা আর গান শোনার মতো সৃজনশীল কাজ শিশুর মনের চাপ কমায়। বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনার পাশাপাশি মাইলস্টোনের শিশুদের সঠিক সহশিক্ষা, শারীরিক ও মানসিক সেবা না দিলে পরবর্তীতে জটিল মানসিক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তাই শিশুকে তার অনুভূতি প্রকাশের নিরাপদ ও গ্রহণযোগ্য উপায় তৈরি করে দিতে হবে। শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী, অভিভাবক কিংবা প্রত্যক্ষদর্শীদের মাঝে এখনো আতঙ্ক আর শোকের ছায়া দেখা দিয়েছে মানসিক ট্রমা। এটা একটা পরিস্থিতির শিকার, তো যে কারণে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বলে না আমার বন্ধুরা তো সব নাই, ওরা অনেক বেশিরভাগই মারা গেছে, আমি যাব না। আবার যদি প্লেন পরে আম্মু এবার আমি বাইচা ফিরছি, আবার যদি না আসি। আমাকে কালকে রাত্রেও বলছে যে আম্মু যে ভবনেও আমাদের ক্লাস নিবে পরবর্তীতে সে তার উপর দেখি প্লেন যায়। মানসিক আঘাতে বিপর্যস্ত হয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও থেকে যাবে অজস্র আতঙ্কের দাগ। সেটা কাটানোর উপায় কি? যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুস্থ থাকার জরুরি হলো খেলাধুলা। প্রতিটা বাচ্চাকে খেলাধুলার মাধ্যমে দেখেন ওরা ট্রমা কেটে গেছে, ওরা সব ভুলে গেছে। আমি মনে করি বাচ্চাদেরকে প্রচুর খেলাধুলা দরকার। যে কোনো খেলাই খেলুক, যে বাচ্চারা খেলতে ইন্টারেস্টে তাদেরকে সেভাবে খেলার মধ্যেই আনা উচিত। বাচ্চাদের ভিতরে যদি ভয় দূর করতে হয়, অবশ্যই তাদেরকে ক্রিয়েটিভ কোনো একটা কাজ নিয়ে তাদেরকে সামনের দিকে আগাতে হবে। সেটা ছবি হোক, নৃত্য হোক, যেটাই হোক করে ক্রিয়েটিভ কোনো একটা কিছু করে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রমা কাটাতে শিক্ষার্থীদের একাডেমিক চাপ নয়, তাদের জন্য গল্প আর খেলাধুলার বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে তাদেরকে শিক্ষাঙ্গনে আনতে হবে। ট্রমা কিন্তু এখন যদি তাদের মধ্যে কোনো প্রকাশ নাও থাকে, এটা কিন্তু তার জীবনের কোনো না কোনো সময় গিয়ে সে যখন অ্যাডাল্ট হবে তখনও গিয়ে কিন্তু এটা ট্রিগার করতে পারে। সো এটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের আবারও ঘুরে দাঁড়াতে প্রয়োজন যত্ন, সহমর্মিতা আর পরিকল্পনা, যা শুরু করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে, কারণ বাচ্চাদের তো জীবন তো চলমান, থেমে থাকবে না। সো বাচ্চাদের জন্য কাউন্সিলিং অফিস খুলেছি। সব হারিয়ে চোখের জলে আবারও হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখবে মাইলস্টোনের শিক্ষার্থীরা। সেই গল্পে থাকবে স্বপ্ন আর দৃঢ় সংকল্পের কথাও। ঝরে যাওয়া ফুলেরা ওপারে শান্তিতে থাকুক, শোক, বেদনা আর বিষণ্ণতা কাটিয়ে মাইলস্টোন স্কুলের বাগানের দুরন্ত ফুলেরা আবার হেসে উঠুক। এমন ঘটনার সম্মুখীন যেন এই শিশুদের আর কখনোই না হতে হয়, প্রত্যাশা সকলের। শাহনাজ শারমিন, ৭১, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। বেগম খালেদা জিয়ার দেখানো পথে আবারও বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। শনিবার সাবেক এ প্রধানমন্ত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সহসভাপতি তালেব মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতু আব্দুল জলিল লিটন। বিশেষ অতিথি ছিলেন আজিজ মোল্লা, নূরে সিদ্দিকী সুমন। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বৃষ্টি, ভারী বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩৪০ জনের বেশি। এদের মধ্যে বুনের এলাকায় প্রাণ হারিয়েছেন ২১৩ জনের বেশি মানুষ। প্রাদেশিক ও উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২০০,
গিলগিত বাল্তিস্তানে 12 এবং আজাদ জম্মু কাশ্মীরে 21 জনের মৃত্যুর তথ্য জেনেছেন তারা। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় 31 আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া বহু বাড়ি ভেসে গেছে এবং একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মোবাইল ফোন টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার কবলে পড়া অঞ্চলগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে সোয়াতে বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে জটিল করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, রাশিয়া যুদ্ধবিরতির জন্য একের পর এক আহ্বানকে তিরস্কার করছে এবং কবে হত্যা বন্ধ করবে সে সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প জানিয়েছে এই বৈঠকে তিনি জেলেনস্কিকে যুদ্ধবিরতির একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নয় বরং তিনি চান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি হোক। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, দেশ দুটির মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ বন্ধের এটি সবচেয়ে ভালো উপায়। এদিকে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য নর্ডিক বাল্টিক এইটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।